ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপের সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নিই আজকের দিনের খবরগুলো, যেগুলো নিয়ে কথা বলবো। আর শুরুতেই জানিয়ে দিই দর্শক, মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। এফআর ভবনে উদ্ধার অভিযান শেষ, আগুনে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বললেন পূর্তমন্ত্রী। পঁচিশটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, চিকিৎসা নিচ্ছেন ৭৩ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং আগুনে নিহতদের গ্রামে শোকের মাতম, প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিনে কোনো মৃতদেহের সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজুক বা সিটি কর্পোরেশনের গাফিলতি থাকলে সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সেই সাথে 10 দিনের মধ্যে বহুতল ভবন মালিকদের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। পাশাপাশি নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ঘোষণাও দেওয়া হয়। বনানীর কামাল আতাতুর্ক সড়ক, ছুটির সকালে পোড়া গন্ধে বাতাস তখনও ভারী। আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারে ফায়ার সার্ভিস আর পুলিশের উদ্ধার কর্মীদের তৎপরতা চলছে। বাইরে উৎসুক চোখগুলো তখনও শঙ্কায়। সকাল থেকেই ভবনের ভেতরে 9টি দলে ভাগ হয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। পরিদর্শন শেষে তারা জানান, নিয়ম না মেনে বহুতল ভবন করায় ভবনের মালিক ও অনুমোদন দেয়া প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। সেই সময় রাজুকের যিনি চেয়ারম্যান ছিলেন তাকে এবং সেই সময় যারা কর্মকর্তা ছিলেন আমরা চেষ্টা করছি তাদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করতে। আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। নিয়ম নীতি অমান্য করার কারণে এ সমস্ত তাজা প্রাণ আজকে চলে গেছে, তাদেরকে আইনের মধ্যে আওতায় আনা হবে। এ ব্যাপারে কোনো রকম সহিষ্ণুতা প্রদর্শন করা হবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, সবার সাথে সমন্বয় করে নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান চালাবে তারা। যে আমাদের এখন আর কথা বলার সময় নয়, আমাদের অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনকে বিশ্বাস করি, ধরনের কনসিডার চলবে না। আমাদের বিশেষ করে এই বহুতলা ভবন যেগুলো আছে সেগুলোকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে ক্ষতিগ্রস্তরা আলাদাভাবে উদ্যোগ না নিলেও আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আহত হয়েছেন অথবা মারা গিয়েছেন তাদের কোনো আত্মীয়স্বজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, এটা জানেন, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। উদ্ধার অভিযান সমাপ্ত করা হলেও এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। ভবনটি এখন পুলিশের জিম্মায় রয়েছে। একটা বিল্ডিং এর চারিদিক থেকে কিন্তু ফায়ার ফাইট করতে হয়। এই বিল্ডিং এর পেয়েছে মাত্র 2টা সাইড, আপনার যার কারণে যেদিক থেকে পানি দিয়ে কেন আপনার ওর ভিতরে যে স্মোকটা, ওটা কিন্তু ভিতরে কুণ্ডলি পেকে যাচ্ছিল এবং এই স্মোকেই তারা কিন্তু ম্যাক্সিমাম মারা গেছে। পাশাপাশি ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় উদ্ধার করা 25 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন 73 জন। এর মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আরও একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 25টি মরদেহের মধ্যে 24টি মরদেহ বৃহস্পতিবার রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেলের মর্গে থাকা 10টি মরদেহের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারীর রুমকি আক্তারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শরীয়তপুরের মির্জা আতিকুর রহমান, পাবনার আয়ুব আলী, কুষ্টিয়ার ইখতিয়ার হোসেন, যশোরের জারিন তাসনিম বৃষ্টি, লালমনিরহাটের আঞ্জির আবির, ঢাকার মিরপুরের মঞ্জুর হাসান ও নারায়ণগঞ্জের ফজলে রাব্বির মরদেহ ওই রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় জটিলতার কারণে নারায়ণগঞ্জের আহমেদ জাফরের মরদেহ ময়নাতদন্ত করে ঢাকা মেডিকেলের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে শুক্রবার সকালে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চাঁদপুরের রেজাউল করিম রাজু, নোয়াখালীর জেবুন্নেসা, ঢাকার মগবাজারের সালাউদ্দিন মিঠু, বগুড়ার তানজিলা মৌলি, টাঙ্গাইলের নাহিদুল ইসলাম তুষার এবং গোপালগঞ্জের পারভেজ সাজ্জাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল থেকে বরিশালের মনির হোসেন সর্দার, দিনাজপুরের আব্দুল্লাহ আল মামুন, ঢাকার গেন্ডারিয়ার মাকসুদুর রহমানের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে রংপুরের মুস্তাফিজুর রহমান, খুলনার মিজানুর রহমান, ঢাকার রূপনগরের ফ্লোরিডা খানম পলি ও আতাউর রহমানের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শ্রীলঙ্কার নাগরিক নীরজ চন্দ্রের মরদেহ হস্তান্তর করা হয় এই হাসপাতাল থেকেই। এদিকে অ্যাপোলো হাসপাতাল থেকে মৌলভীবাজারের আমিনা ইয়াসমিনের মরদেহটি নিয়ে গেছেন তার স্বজনরা। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা নিহতদের পরিবার। নওগাঁর সান্তাহারে তানজিলা মিথি চাকরি করতেন ওই ভবনেরই প্রতিষ্ঠান হেরিটেজ ট্যুরিজমে সেলস এক্সিকিউটিভ পদে। আগুন লাগার পর বাবাকে ফোন করে জানান তাকে বাঁচানোর আকুতি। সে 1:30টার দিকে রিং দিয়েছিল, বলেছিল বাবা আমাদের এই বিল্ডিংয়ে আগুন ধরেছে এবং আমরা খুব জীবন সংকটের মধ্যে আছি, বাঁচার চেষ্টা করছি। এই তার সঙ্গে শেষ কথা ছিল। নওগাঁর মঞ্জুর হাসান চাকরি করতেন কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রির প্রশাসনিক কর্মকর্তা পদে। আগুন লাগার পর অনেকে জীবন নিয়ে ফিরলেও ফেরা হয়নি মঞ্জুরের। সে ছাদে উঠে বা তার সাহায্য নেওয়ার, কারণ সে যে পঙ্গু মানুষ, সবাই যখন বের হয়ে যায় সে তখন ওই চেয়ারেই বসে পড়ে এবং শেষ কথা ছিল যে আমি মনে হয় বেরোতে পারতেছি, এখানে হয়তো আমার শেষ হয়ে যাবে। 3 ছেলের মধ্যে মেজ ছেলে মামুনের মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ বৃদ্ধ মা। আগুন থেকে জীবন বাঁচাতে জানালা দিয়ে বের হওয়ার সময় পড়ে প্রাণ হারান মামুন। ওর মতো লোক মনে হয় যে আশপাশে কোনো ছেলে পেলে হয় না ওই বয়সে। এত সুন্দর ছেলে ছিল সে, মানে এত ভালো ছিল যে বলার কথা না, আমরা বিশ্বাস করতে পারতেছি না সে নাই। বাইং হাউসে কর্মজীবন শুরু করেন পাবনার সাথিয়ার আমির হোসেন। অনেক স্বপ্ন ছিল জীবন গড়ার, কিন্তু তার সেই ইচ্ছা থেকে গেল অধরা। সবে মাত্র সে মাস্টার ডিগ্রি পাস করছে, MBA করছে, সে তার এখনই তার জীবনটা গড়ার সময়। আমি আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন কাফন করা লাগতেছে। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা নারায়ণগঞ্জের ফতুল্লার ফজলে রাব্বি ও সোনারগাঁওয়ের আহমেদ জাফরের পরিবার। এছাড়া আগুনে নিহত EURBD সলিউশনের সেলস ম্যানেজার তমাল, চাঁদপুরের মতলবের রেজাউল করিম রাজু, কচুয়া উপজেলার আতাউর রহমান চঞ্চলের বাড়িতে এখন শোকের মাতম। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ ডেস্ক। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য খবরগুলো। আসলে এই সবগুলো খবরই গতকালের বনানী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। ফরিদা ইয়াসমিন, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো, আসলে একই রকম বিষয়, 25 জন মারা গেছে, 73 জন চিকিৎসাধীন, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এবং আজকে আমরা শুনছি আমাদের দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রীরা আছেন, গণপূর্ত মন্ত্রী বলছেন হত্যাকাণ্ড, এটাকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, LGRD মন্ত্রীকেও ব্যবস্থা নেওয়ার কথা বলতে শুনছি। মেয়র আতিকুল ইসলাম, উত্তরের মেয়র, তিনিও বলছেন যে এখন সময় এসেছে অ্যাকশনে যাওয়ার। মানে এতদিন পরে আসলে সময় আসলো, এই 25টা প্রাণ যাবার পরে টনক নড়লো। চকবাজারের ঘটনাটা ঘটার 1 মাস 5 দিনের মতো হয়েছে, 5-6 দিন। এর আগে নিমতলির ঘটনা, আমরা কিন্তু বারবার শুধু শুনছি যে এখন সময় এসেছে, এখন ব্যবস্থা নেব, এটি হত্যাকাণ্ড, এই ধরনের কথাগুলো আমরা শুনেই আসছি। তো আমরা কি এগুলো শুনেই যাব? এই প্রশ্নটা আসলে আমাদের সবারই মনে আসে। আপনার এই যে বিল্ডিংগুলো বানালো, বিল্ডিং কোড যে মানে নাই, এটা দায়ী কারা? এবং যে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না, এটার জন্য দায়ী কে? 18 তলা অনুমোদন ছিল এই ভবনটির, কিন্তু তারা করেছে 22 তলা, 23 তলা করেছে। তো এগুলো তো কোনো না কোনো তো সংস্থা আছে এটা দেখার। এতদিন তারা কোথায় ছিল? এর আগে নিমতলিতে যে ঘটনা ঘটলো, আগুনে পুড়ে
কত মানুষ মারা গেল, তারপরে যদি ব্যবস্থা নিত, যে তদন্ত কমিটি হয়েছে এই তদন্ত কমিটির সুপারিশগুলো যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু চকবাজারের ঘটনাটি ঘটতো না। তারপর চকবাজারের ঘটনা ঘটার পরে বলল যে এখন আমরা এই ব্যবস্থা নেব, কিন্তু এতদিনেও কিন্তু আমরা কিছুই জানি না যে আসলে কি ব্যবস্থা হয়েছে বা আদৌ কি কিছু হয়ে কারো শাস্তি হয়েছে কিনা। কিছু অভিযান আমরা দেখেছিলাম কিন্তু সেটিও পরিকল্পনা খুব আছে বলে দেখা যায় না, সমন্বয়হীনতা দেখা গেছে। চুপ হয়ে আছে, কোন রকম বিচার বা কি হচ্ছে না হচ্ছে, তারপরে এই ঘটনাটি ঘটলো। এখন কথা হলো যে যে সময় এসেছে, মেয়র আতিক বললেন যে সময় এসেছে, না এখনই সময় এবং করতে হবে। এরকম ঘটনা আমরা আর দেখতে চাই না। নিরপরাধ নিরীহ সাধারণ মানুষ সেখানে কাজ করতে গিয়েছিল। আমি একজনের কথা জানি, আমাদের এক সাংবাদিকের আত্মীয়, সে ওখানে কাজ করতো না, তার একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, সে অন্য জায়গায় কাজ করে, ঠিক সেই সময় আগুনের ঘটনা ঘটে এবং তাকে সেখানে মৃত্যু বরণ করতে হয়েছে। একজনের মৃত্যু মানে তো শুধু তার মৃত্যু না, পুরো পরিবার। একটি পরিবার, মানে সেই যার যায়, একটা কথা আছে না যে যার যায় সেই বুঝে। আমরা হয়তো হা হুতাশ করছি, আমরা একটু কষ্ট পাচ্ছি, কিন্তু একটি পরিবার শেষ হয়ে যায়। তো এইভাবে ঘটনাগুলো কি ঘটতেই থাকবে? আমি এই প্রশ্নটি থেকে আবু সাইদ খান আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে কি আমাদের আসলে টনক নড়েনি এখনো? আমরা কি বলবো, আত্মবিস্মৃত জাতি। আমরা যখন কোনো ঘটনা ঘটে আমরা সরব হয়ে উঠে নড়ে চড়ে বসি, তারপরে সব ভুলে যাই। এবং আপনি নিমতলির ঘটনা থেকে শুরু করে দেখেন, রানা প্লাজার ঘটনা, নিমতলির ঘটনা, কোন ঘটনা প্রতিকার হয়েছে এবং একের পর এক তদন্ত কমিটি হয়েছে এবং সেই সুপারিশ হয়েছে। আমার মনে হয় কি এখন তদন্ত কমিটিগুলোকে তদন্ত করার জন্য আর একটা কমিটি করা দরকার। কেন অবস্থা যেখানে দাঁড়িয়েছে, তো তা না হলে ঠিক আছে পুরান ঢাকা একটা অব্যবস্থা, দীর্ঘদিনের অব্যবস্থা, সমস্যা জমে আছে, কিন্তু নতুন ঢাকা যেটা গড়ে উঠেছে, যেখানে বহুতল ভবন তৈরি হচ্ছে, সেখানে এই অব্যবস্থাটা কেন? এখানে তো এটা নকশা ছিল, তো সেই নকশাটা এবার ধরেন যে এটা 18 তলা থেকে 23 তলা করেছে, তো সংশোধিত নকশা কারা করেছে, কারা অনুমোদন দিয়েছে কি দেয় নেই, সেগুলো ফাইন্ড আউট করা দরকার। এখানে গণপূর্তমন্ত্রী যথার্থই বলেছেন যে এটা হত্যাকাণ্ড, তাহলে এই হত্যাকাণ্ডের দায়টা কে নেবে? এই দায়টা মালিকের, এই দায়টা সিটি কর্পোরেশনের। গণপূর্তমন্ত্রীকে কিন্তু আমরা বলতে শুনছিলাম রাজুকের সেই সময়ের চেয়ারম্যান কে ছিলেন এবং কর্মকর্তারা কার জন্য অনুসন্ধান করা হচ্ছে, এটি কি খুব কঠিন অনুসন্ধান করা না? তাহলে এই সমস্ত সংশ্লিষ্ট, এবং এখানে একটা ভবন তৈরি করতে আমি যতদূর শুনেছি 10টা থেকে 15টা এজেন্সির অনুমতি নিতে হয়, এবং তারা সেই অনুমোদন দিয়েছিল কিনা, এই সমস্ত কিছু ফাইন্ড আউট করা দরকার। আর একটা হচ্ছে যে কেবলমাত্র এফআর বিল্ডিংটাই কি করা হবে, আশেপাশে তো আরো বিল্ডিং রয়ে গেছে, সেখানে কি একইভাবে সেগুলো কি মৃত্যুকূপ হয়ে আছে কিনা, এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কর্মীদের কাছ থেকে আমরা জানতে পারছিলাম যে আশেপাশের ভবনগুলো ঠিক বিল্ডিং কোড মানেনি, আমরা সংযোগ করে নিতে চাই একদম বিল্ডিং এর সাথে একটা লাগোয়া, আপনার ফায়ার ব্রিগেড তো যেতেই পারেনি। সেটি আমরা কথা বলবার জন্য আমরা রাজুকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত আছেন, আমরা তার কাছ থেকেও একটু ব্যাখ্যা নিতে চাই। জনাব নুরুল হুদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আসলে যেই প্রশ্নটি আমার অতিথিরা করছিলেন স্টুডিও থেকে, সেই প্রশ্নটি পুলিশের আইজি আজকে সেটি করেছেন জাভেদ পাটোয়ারি। তিনি বলছেন যে এফআর টাওয়ারে আগুন লাগার পরে আমরা জানতে পারছি, তো আসলে আমাদের কথা বলছি, আমরা জানতে পারছি যে সেখানে বিল্ডিং কোড মানা হয় নাই, কিন্তু রাজুক কি করলো? 18 তলাটি হওয়ার কথা থাকলেও সেখানে হয়েছে 23 তলা এবং সেটি হয়েছে 2005 সালে, 14 বছর আগে। রাজুক এতদিন কি করেছে, এটি প্রশ্ন পুলিশের আইজির, এটির উত্তর কি আসলে? আচ্ছা, আমি প্রথমেই যারা এই দুঃখজনক ঘটনা যারা ইন্তেকাল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা আহত তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে এটা কামনা করছি। এটা সত্যি দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটছে, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সত্যিকার অর্থে আপনাদের আলোচনা আমি শুনছিলাম, এখানে শুধুমাত্র একা রাজুককে দুষলে চলবে না, রাজুকের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য আছে। তার সঙ্গে সঙ্গে যিনি 20 কোটি টাকা খরচ করতেছেন, তিনি যে অনুমোদনটা নিলেন, সেই অনুমোদন নিয়ে ওনারও তো দায়িত্ব আছে। এইটা রাজুকের যেভাবে এবং বিধি আছে, বিল্ডিং কোড আছে, সেই বিল্ডিং কোডের মধ্যে একদম একটা চ্যাপ্টারই আছে, সেটা ফায়ার হাইড্রেন্ট এবং ফায়ার যে প্রিকশন নিতে হবে, সেটা বিল্ডিং কোডের মধ্যে একটা চ্যাপ্টার। সেই জন্য তিনি এটা করে 20 কোটি টাকা খরচ করতে, উনি আর 50 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচ করবেন না কেন? ওনার দায়িত্বটা নিজে নিবেন না কেন?
আমাদের পুলিশ আছে, প্রত্যেকটা বাড়িতে উনি দায়িত্ব নেবেন না কেন? ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটি তো একটি প্রশ্ন আছে। এই যে বিল্ডিং কোড না মানলে এটি কি শুধুমাত্র পরামর্শ, না মানলে কি কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা আছে, সেগুলা নেওয়া অনেকগুলা। আমার সময় অনেকগুলো আমরা যখনই নোটিশটা সার্ভ করি তখনও উইথ ডিউ রেসপেক্ট তখন ওনারা হাইকোর্টে চলে যান। হাইকোর্টে গিয়ে আমি এরকম 50টা এক্সাম্পল দেখাতে পারবো যারা খুব বড় বড় মানে ইন টার্মস অফ ফান্ড খুবই বড় শক্তিশালী, তাদেরকে যখন নোটিশটা ইস্যু করে অথরাইজ সঙ্গে সঙ্গে তারা মহামান্য হাইকোর্টে চলে যান, একটা ইনজাংশনকে তারা বসে থাকেন এবং সেভাবে বিল্ডিং করে। ইঞ্জিনিয়ার নুরুল হুদা, আপনি কি এরকম দুই একজনের নাম বলতে পারবেন কারা সেই প্রভাবশালী ব্যক্তি? আমি শুনেন, এখন যদি ওদের নাম বলি রাস্তার মধ্যে আমাকে গুম করে দেবে, এই অবস্থা তাদের, বুঝছেন, খুবই উচ্চ পর্যায়ে। এবং আমার সময় অনেকগুলো নোটিশ করেছি, সেগুলো এখনো হাইকোর্টে কোর্ট পেন্ডিং আছে। আমি অনেক চেষ্টা করছি সেগুলোকে আপনার ইনজাংশন ব্যাকেট করার জন্য, যেগুলো ব্যাকেট করতে পেরেছি সেগুলো আমি ব্যবস্থা নিয়েছি। এবং তার একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো আপনার এই যে আমাদের গুলশানে গুলশান ধুয়ে যে পার্কটা 19 বছর পর্যন্ত অবৈধভাবে খেয়েছে, হাইকোর্টের থেকে আমি কেসটা ইভিকশন করে তারপরে আপনার শুক্রবার সেটা জুমার নামাজের আখ্যান দিয়ে আমি সেটা করেছি, ইভিকশন করেছি। এইভাবে অনেকগুলো আমি কোর্টের থেকে রায় নিয়ে ইনজাংশন প্যাকেট করে হাতির জেলের মধ্যে অন্তত 14-15টা আমি ইভিকশন করেছি। এগুলা করেছে, এখন যারা আছে তারাও করতেছে, তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের এই যে টোটাল সমন্বয়ের যে জিনিসটা আছে সেই জিনিসগুলা করে আজকে যারা মন্ত্রীরা বলেছে একটা ঢাকা শহরের সমন্বয়হীনতা বিরাজ করতেছে, সেই সমন্বয়হীনতার জন্য আমি মনে করি 2 মেয়রকে হয়তো হবে, অথবা একজন মন্ত্রী তার শুধুমাত্র ঢাকা শহরের রাজুকের এরিয়া 1528 বর্গ কিলোমিটার এটার একজন মন্ত্রী নিযুক্ত করে এই প্রত্যেকটা 54টা ডিপার্টমেন্টের যে আপনার এই ডিপার্টমেন্ট আছে এদের মধ্যে সমন্বয় সাধন করে যার যেখানে যে দোষী আছে রাজুকের কারো থাকলে সেটাও বাইর করে, মানে সবখানে সমন্বয়হীনতার বিষয়টা জানছি। তার মানে কি এটি বলতে পারি আমরা যে রাজুক অসহায়? আপনার বক্তব্য থেকে কি এই সামারি আমরা টানতে পারি? অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অসহায়, কিছু কিছু ক্ষেত্রে অসহায়, তারা পারেন না। আমি বলি যে আমি ইনভেনশন প্যাকেট করেছি, আমার থেকে মুখে আসি বললো আমরা প্রস্তুতি নিয়ে নিজেরা সরাই নিয়ে যাচ্ছি, জমিয়ে ফেলতেছি, তারপরের দিন রোববার দিন যায় চেম্বার জাজের কাছে গিয়ে আবার ইনজেকশন নিয়ে নিচ্ছে। এরকম বহু এক্সাম্পল আছে। কনফিডেন্সিয়ালি আমি বলতে পারবো, কিন্তু প্রকাশ্যে আমি বলতে পারবো না, তাহলে রাস্তার মধ্যে গুম হয়ে যাবে। জি জি, আপনার শঙ্কা আছে দেখে আপনি বলছেন না। তাহলে আসলে আপনি কি মনে করেন? আপনাদের কিন্তু যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতেই পারেন। রাজুকের সাবেক চেয়ারম্যান আমাদের সাথে আছেন। আমরা আমাদের গণপূর্ত মন্ত্রীর কাছ থেকে সম্প্রতি জানতে পারছিলাম যে রাজুকের আওতাধীন 1528 বর্গ কিলোমিটার এলাকায় 2,04,106টি ভবনে জরিপ চালিয়ে দেখা গেছে যে 1,34,925টি ভবন নির্মাণেই বিল্ডিং কোড মানা হয় নাই। তাহলে আসলে এখন যেগুলোতে মানা হলো না সেখানে কি করণীয়? এখানে কি আর কিছু করার আছে? এখানে করার আছে। এখন ইমিডিয়েটলি আপনার একটা কোয়ালিফাইড কনসালটেন্ট দিয়ে সার্ভে টিম গঠন করে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইমিডিয়েটলি ব্যবস্থা আসলে কি হবে? কি ব্যবস্থা? মানে এগুলো তো একটা স্থায়ী, এগুলো প্রত্যেকটি তো স্থায়ী স্থাপনা, সুউচ্চ বিল্ডিং, সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ব্যবস্থা নেওয়া যায় ওই এক্সট্রা বিল্ডিং গুলো ভেঙে ফেলতে হবে, যেটার মধ্যে ফায়ারের জন্য যে আপনি স্টেয়ার আছে সেটা নতুন করে লাগাইতে হবে, যেটা আমরা বিজিএমই তে করেছি। বিজিএমই তে যে এক্সট্রা আপনার ওই রেক্টো ফিটিং করে সেগুলো করা হয়েছে। এটা করা আমি একটু প্রশ্ন করতে চাই যে এগুলো আইডেন্টিফাইড হয়েছে এমন বিল্ডিং আছে কিনা? মানে রাজুক এখন পর্যন্ত কত বিল্ডিং কে আইডেন্টিফাই করেছে এটা আপনি জানেন কিনা? আমার সময় সার্ভে করা হয়েছে, সেই সার্ভে রিপোর্ট আছে এবং সেটা আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে সেই সার্ভে রিপোর্টটা তো প্রকাশ করা উচিত না। সেটা এখন যারা আছে তারা হ্যাঁ দেখতে পারে, কিন্তু এটা করা হয়েছে, রাজুক চেষ্টা করতেছে, এটা আমি বলবো। এবং রাজুকের আমি রিঅর্গানাইজেশন করে আসছি, 30 জনের জায়গায় 120 জন এখন আপনার ইন্সপেক্টর হয়েছে, 4 জন অথরাইজ অফিসারের জায়গায় এখন 24 জন অথরাইজ অফিসার হয়েছে। তারা চেষ্টা করতেছে, আমি এটা বলতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজুক অসহায় এবং সেইখানে সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে, আইনের দ্বৈততা আছে, সিটি কর্পোরেশন এবং রাজুকের আইনের মধ্যে কন্ট্রাডিকশন আছে, এগুলো দূর করতে হবে। আমরা একটা ঘটনা হচ্ছে সেটার মধ্যে আমরা না গিয়ে সমন্বয় সাধন করে জিনিসগুলো কিভাবে ওভারকাম করা যায়, সামনের থেকে যাতে আর ঘটনাটা না ঘটে তার জন্য একটা ব্যবস্থা। নিশ্চয়ই। ইঞ্জিনিয়ার নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনার মাধ্যমে জানতে পারলাম আসলে রাজুক অসহায়।
সমন্বয়হীনতার বিষয়টি তো জানি আমরা, এবং নাম প্রকাশ করলে গুম হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম বিষয় আমরা জানতে পারছি। আমরা সংযুক্ত করে নিতে চাই, আমাদের সাথে সংযুক্ত করে নিতে চাই সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন বলে আমরা আশা করছি, কিছু সময়ের মধ্যে আমরা তাকে পেয়ে যাব। কিন্তু এই হচ্ছে অবস্থা, রাজুক অসহায়, সিটি কর্পোরেশন বলছে অসহায়, তাহলে কাজগুলো হবে কিভাবে? রাজুক এত বড় একটি প্রতিষ্ঠান যদি বলে অসহায়, তাহলে রাজুকের কাজটা কি? তারা কি সবার মানে এদের কাছে জিম্মি, যারা ওই যে গুম হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উনি, বা এসে তাদের কাছে কি তারা জিম্মি হয়ে আছেন? এখানে কথাটা হলো যে একটি কথা উনি ঠিক মানে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা, সমন্বয়হীনতা। কারণ এখানে অনেকগুলো সংস্থা কিন্তু জড়িত, রাজুক, সিটি কর্পোরেশন, তারপরে যে আদালতের বিষয়গুলোও কিন্তু আছে। তো সবগুলো মিলে যে একটা আলাদা একটা আমার মনে হয় আলাদা একটা প্রতিষ্ঠান করা উচিত, এই বিষয়গুলোকে চিহ্নিত করা, তদন্ত করা এবং তাদের বিচারের আওতায় আনা। এই তদন্তর জায়গাটা আসলেই তো মনে হয় যেন কিছু কি হবে এই তদন্তের পরে, কারণ আজ পর্যন্ত যত তদন্ত হবে শুধু এই কিছু প্রতিবেদন বাস্তবায়ন এখন তো করতে হবে, কারণ আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমার মনে হয় যে এটা সরকারও এটা উপলব্ধি করতে পারছে, এখন আলাদা করে কমিটি করে এই তদন্ত, এবং শুধু এই বিল্ডিংটা না যে এই বিল্ডিংটা আগুন লেগেছে তা না, অনেক এরকম আছে রাজুক চিহ্নিত বললেন যে সেটি মানে অর্ধেকের বেশি, বাকিগুলোর বিষয়ে তদন্ত শুরু করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে বিল্ডিং ভেঙে ফেলতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা হলো যে কতগুলো জিনিস আছে চিহ্নিত আছে, এটা তদন্তের কোনো দরকার নাই। যেমন ধরুন যে বুড়িগঙ্গা কিংবা তুরাগের পাড়ে যে অবৈধ স্থাপনা, সেগুলো যদি যেভাবে জরুরি ভিত্তিতে এটা উচ্ছেদ করা হয়েছে, আমার মনে হয় এই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হতে পারে। কিন্তু যদি উচ্ছেদ অভিযান শুরু করা হয় তাহলে ঢাকা শহরের কি অবস্থা হবে সেটাও কি একটু ভাবতে পারি? না, আমরা সংযুক্ত করে নিতে চাই। আমি একটা কতগুলো জিনিস তো ক্রাইটেরিয়ার ব্যাপার আছে, একটা হচ্ছে যে পুরান ঢাকা কিংবা বস্তি এলাকা কিংবা সেইটা একটা ব্যাপার, কিন্তু যেখানে সুউচ্চ ভবন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে তো আপনাকে সেখান থেকে শুরু করতে হবে, যেটাকে আপনি নতুন করে পরিকল্পিত নগরের অংশ যেটা, সেখানে অনিয়মটা কেন? আপনি অন্যান্য জায়গা যেখানে অপরিকল্পনা আছে, অব্যবস্থা আছে, সেখানে কিভাবে পরিকল্পনা নিয়ে যায় সেটা নিয়ে আলাপ। ঢাকা শহর পুরোটাই অপরিকল্পিত। আমার আসলে এটাই প্রশ্ন ছিল যে এভাবে একটার গায়ে আরেকটা লাগানো যে বিল্ডিং গুলো আছে যদি ভাঙা শুরু করা হয় তাহলে ঢাকা শহরের কি অবস্থা হবে? মানে ভাঙা শুরু করাটাও খুব বাস্তবসম্মত চিন্তা কিনা আমি এটাও আরেকটু জানতে চাই। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সরাসরি সংযুক্ত হয়েছেন সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান। জনাব আলী আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আসলে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনি যদি কিছুটা শোনেন, সেখান থেকে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে গণপূর্ত মন্ত্রী সম্প্রতি যেই জরিপটি আমাদেরকে জানালেন যে রাজুকের আওতাধীন 1528 বর্গ কিলোমিটার এলাকায় 2,04,106টি ভবনে জরিপ চালানো হয়েছে, 1,34,925টি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয় নাই। আসলে এখন কি করণীয়? মানে সেগুলো সবগুলোই তো অগ্নিঝুঁকিতে আছে। আমাকে ঠিক শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, প্রথমেই আমি আলোচনার আমি যারা এই বনানীতে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন সেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার কথা শোনা যাচ্ছে? আমার মনে আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। আমরা জি, আপনি বলুন। আমি যেহেতু আমাদের বিল্ডিং কোড, ফায়ার কোড মেনে আমাদের বাড়িঘর বানানো উচিত আসলে, তো এখানে কিন্তু আমাদের গণপূর্ত মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বিল্ডিং কোড ফলো করা হয় না, এখানে আবার সাথে সাথে কিন্তু ফায়ার কোডও রয়েছে এখানে। আমরা যেহেতু আমাদের নগরায়ন এবং আমাদের যেটা হচ্ছে অপরিকল্পিত, এগুলো কিন্তু আমাদের যেটা আরেকটা বলে সমন্বয়ের অভাব রয়েছে। তো অবশ্যই এই ঘটনাগুলোকে আমরা কিভাবে আরো একটা স্ট্রিমলাইনে আনা যায় সে ব্যাপারে কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে একটা আমাদের মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে ঢাকা শহর কিন্তু আস্তে আস্তে ঝুঁকির মাত্রা বাড়বে, এই জন্যই কিন্তু আমি চাই যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে আমাদের আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু আমাদের
অনেক সময় ক্লিয়ারেন্স নেওয়া হয় না এখানে। আর যেটা বনানীর বিল্ডিং যেটা বলা হলো, এটা কিন্তু প্রায় 90-এর মাঝামাঝি একটা বিল্ডিং, 96-এর দিকে। এটা কিন্তু আপনার কোনো ফায়ার কোড বা বিল্ডিং কোড ফলো করে বানানো হয় নাই। এখন যেগুলো বিল্ডিং বানানো হচ্ছে বা বিল্ডিং হচ্ছে, অনেক স্মার্ট বিল্ডিং হচ্ছে, সেগুলো কিন্তু পুরোপুরি ফায়ার কোড মেনে করা হচ্ছে। জি, কিন্তু যদি মানে আমি দেখছিলাম আজকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের 7 ধারা অনুযায়ী দেখছিলাম যে ক্লিয়ারেন্স নিতে হবে ফায়ার সার্ভিসের কাছ থেকে, এবং যারা এই আইনটি বানানোর আগে বিল্ডিং তৈরি করেছে তারাও 6 মাসের মধ্যে একটা এরকম বিধান আমি দেখছিলাম যে তাদেরকেও রিপোর্ট দিতে হবে ফায়ার সার্ভিসের কাছে। মানে তারাও তো এর আওতামুক্ত না, তাদেরকেও তো ফায়ার কোড মানতেই হবে নাকি? ফায়ার কোডের থেকে বাইরে না। অবশ্যই, সেই জন্যই কিন্তু আমাদের একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে আমরা ফায়ার সেফটি প্ল্যান একটা করেছিলাম, আপনারা সবাই আমরা বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। আমরা বিদ্যুৎ যখন বলেছিলাম যে কিভাবে এগুলোকে ফায়ার সেফটির আওতায় নিয়ে আসা যায়, এবং সেখানে কিন্তু একটা রেমিডিয়াল মেজার কিভাবে নেওয়া যেতে পারে সেটা কিন্তু একটা আমাদের যে রিপোর্টে কিন্তু বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা দিয়েছে কিন্তু অনেক বিল্ডিং এর মালিকরা যারা আছে তারা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু বেশিরভাগ দেখা তাদের শিথিলতা রয়েছে, কারণ আমাদের আইন না মানার একটা প্রবণতা রয়েছে, এবং যে কোনো সুযোগই হোক না কেন তারা আইন না মানে বিল্ডিং করা অথবা পরবর্তীতে এটা কি কারেক্টিভ মেজার নেওয়া যাবে সেই মেজার নেওয়ার কোনো ব্যবস্থা হয় না। জনাব আলী আহমেদ খান, আজ পর্যন্ত কি ফায়ার কোড না মানার কারণে তো আইন আছে বলছেন, এই আইন না মানার কারণে কাউকে শাস্তির আওতায় আনা হয়েছে বা কারো বিচার হয়েছে? একটা ফায়ার সেফটি সার্ভের মাধ্যমে আমাদের এখানে একটা যেটা আমি বলবো আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কারণ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কিন্তু আমরা যখন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা কিছু কিছু জায়গায় আমরা প্যালান্টি করেছি, কিন্তু আমরা পুরোপুরিভাবে এই আইনকে আমরা বাস্তবায়ন অথবা এনফোর্সমেন্ট করতে পারি নাই। আমি মনে করি আমাদের কিন্তু একটা বিধি রয়েছে, বিধিটাও কিন্তু আমাদের এটা এখনো এই ফাইনালি কিন্তু আইন মন্ত্রণালয় কিন্তু আমাদের এখনো এটা রিভিশন করার কথা ছিল, কিন্তু রিভাইজ এখনো হয় না, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা কি মামলা করতে পারেন তো, যে মানছে না তাকে মানানোর জন্য মামলা করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? 10 সেকেন্ড পরে শুনবেন উনি। আমাদের যে এনফোর্সমেন্টের যে উইং যেটা আছে, জি জি হ্যাঁ, মামলা আমরা কিছু কিছু করছি, কিন্তু মামলা যেটা আছে আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস, আমি যেহেতু সাবেক মহাপরিচালক ছিলাম, আমি কিছু কিছু জায়গায় আমরা কিন্তু এই যেটা হলো কি মামলা করার জন্য আমাদের ইন্সপেক্টর যা আছে তাদের জনবল কম ছিল এখানে, এবং আমাদের কোনো এখানে যেটা আলাদা কোনো আমাদের ম্যাজিস্ট্রেটও পাইনি আমরা। তো আমাদেরকে ইমিডিয়েটলি আমরা বলেছি যে একটা এনফোর্সমেন্ট উইং করতে হবে, কারণ আমাদের যে লোক আগুন নিভাচ্ছে সে লোকই আবার কিন্তু আবার মামলা করতেছে আবার। সুতরাং আমাদের এই যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার জন্য আমাদের এনফোর্সমেন্টটা করতে পারি নাই। তবে আমাদেরকে একটা রিফর্ম করার প্রয়োজন রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকেই। সেই রিফর্মের জন্য আমরা একটা প্রক্রিয়ার ব্যবস্থা করেছি। আমাদের একটা ফায়ার সেফটি উইং করতে হবে, অথবা ফায়ার সেফটি সেল রাখতে হবে, যেটা সকল বিভাগ এবং সকল জেলায় থাকতে হবে, যারা নিয়মিতভাবে ফায়ার কোড ফলো করার জন্য মামলা করবে এবং এনফোর্সমেন্ট করবে। সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে, আমি স্বীকার করছি, সেটাকে এনফোর্সমেন্ট করার প্রয়োজন রয়েছে আমি মনে করি। জনাব আলী আহমেদ খান, আবারও আপনার কাছে ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসি, দর্শক থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। তার কাছ থেকে আরো কিছু প্রশ্ন আছে, আপনারাও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। জনাব আলী আহমেদ খান, আসলে একটা বিষয় জানতে চাই এখন, যে আমরা আপনার কাছ থেকে অনেক সীমাবদ্ধতা, সমন্বয়হীনতার কথা শুনছিলাম। ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল দেখতে পাচ্ছি, সবাই জিজ্ঞাসা করছেন এটি আমাদের দেশে কেন নাই। একরকম বল দেখা যাচ্ছে যেগুলো আগুনের মধ্যে ছুঁড়ে মারলে ওখানে ধোঁয়ার মতো হয়ে আগুন নিভে যাচ্ছে। তারপরে একরকম
কি বলে রাবার টাইপের কিছু একটা পাইপের মতো নলের মতো আছে যার মধ্যে দিয়ে মানুষ নিচে নেমে যাচ্ছে, এরকম একটা ভিডিও দেখা যাচ্ছে এবং মানুষ বলছে এগুলো কেন আমাদের দেশে নেই। আসলে কি এগুলো আমাদের দেশে আছে বা এগুলো কি কাজ করে? না, আমাদের দেশে যেগুলো আপনার ফায়ার বল আছে এগুলো অলরেডি কিছু ইম্পোর্ট করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমাদের আসছে। এগুলো কিন্তু কাজ করা হয় কনফাইন্ড স্পেস, যেটা মনে করেন একটা স্টোরের ভিতর আগুন লাগলো, স্টোরের ভিতর দিয়ে দিলাম আমরা ছোট করে, অথবা মনে করেন একটা জেনারেটর রুম, আগুনটা কিছু বড় হলে তখন আগুনটা নিভানো যায় আসলে। এবং এগুলোকে রাখা হয় আনঅ্যাটেন্ডেড প্লেসে, যেখানে মনে করেন ফায়ার ফাইটিং কেউ নাই, অথবা সুইচ রুমে, অথবা আপনার সেখানে হয়তো এই জেনারেটর রুম অথবা ট্রান্সফর্মার রুমে আগুন লাগলে সেটা আগুনটা বড় হলে বাঁচতে হয় আসলে। তো এগুলো কনফারেন্স স্পেসে করতে পারে, বাট ম্যাসিভ আকারে কিন্তু এগুলো কোনো ফায়ার ফাইটার ইউজ করে না। মানে যখন বড় পর্যায়ে এটা কার্যকর হতে পারে, প্রাথমিক পর্যায়ে এটা হতে পারে, যেটা মনে করেন আপনার ছোট ছোট যেটা বললাম আপনার যেটা বদ্ধ কোনো জায়গায় খোলা বড় জায়গায় এটা কোনো এফেক্টিভ। আর আপনি যেটা বললেন যেটা আছে যে ফায়ার, এটাকে ফায়ার চুট বলে। ফায়ার চুট যেটা হলো কি, এটা একটা নলের মতো থাকে, ভিতরে একটা স্লাইডিং করে নেপটা আসে, সেটা হয়তো এই আপনার এটা 5, 6, 7 তলার জন্য হতে পারে, বাট কিন্তু এত বড় 20 তলা 30 তলার জন্য কোথাও নাই কিন্তু এটা। কারণ আমাদের কাছে 2-1টা এরকম আছে, আমরা এই ব্যবহার করেছিলাম, তখন অনেকে এটা ব্যথা পেয়েছে আসলে, আর যখন পড়ে যাচ্ছে নিচে যে কোমর ভেঙে যাচ্ছে আসলে। তো এগুলো এই ছোট হাইট বিল্ডিং 5-6 তলার জন্য ঠিক আছে, এগুলো অনেক আগে ব্যবহার হতে হবে, বাট এই হাই রাইজ বিল্ডিং এর জন্য কখনো এগুলো ব্যবহার হয় না। আচ্ছা, এই হাই রাইজ বিল্ডিং, জি ফরিদা ইয়াসমিন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে জনাব আলী আহমেদ খান। জি বলুন। আপনি শুনতে পাচ্ছেন? শুনবেন, আপনি বলুন। শোনা যাচ্ছে, প্লিজ বলেন। আচ্ছা, ওই যে ফায়ার কোডে কি এরকম কিছু করা যায় কিনা যে যখন হাই রাইজ বিল্ডিংগুলোতে নিজস্ব পানির উৎস থাকবে, কারণ আপনাদের আগুন নেভানোর ওখানে যেটা বলা হচ্ছিল যে পানির কোনো উৎস নাই, পানি পাওয়া যাচ্ছিল না, এরকম কিছু কি করা যায় না যে সেখানে তার নিজস্ব পানির উৎস থাকবে? হাই রাইজ আমরা চাচ্ছি যে এখন যেহেতু ঢাকাতে আমরা বিভিন্ন চ্যালেঞ্জে ফাইট করতে হচ্ছে, আমাদের বিল্ডিং করতে মানা না, কিন্তু আমাদের কোনো হাইড্রেন সিস্টেমও নাই আসলে। আমাদের আবার ট্রাফিক জ্যামের জন্য আসতে দেরি হয়, সেই জন্য কিন্তু হাইড্রেন একটা গাড়ি যখন পানি নিয়ে আসতেছে এবং আবার 10 মিনিটের মধ্যে পানি শেষ হয়ে যায় কিন্তু, এবং আবার পানি আনা যায় না কারণ রাস্তাঘাট সরু এবং পানিটা রিটার্ন জায়গা। সেই জন্য কিন্তু আমরা বলেছি যে অবশ্যই হাইড্রেন সিস্টেম রাখতে হবে। এই ওয়াশার মাধ্যমে কিন্তু ওয়াটার পয়েন্ট আছে, কিন্তু সেটা হাইড্রেন পয়েন্ট না আসলে। তো আমরা তো জানি যে এটাও নিমতলির আগুন যখন লেগেছিল তারপরে যে সুপারিশমালা ছিল সেখানে এটি ছিল যেটি আপনি বলছেন হাইড্রেন্ট সিস্টেম, তারপরে সেটি বাস্তবায়ন তো হলো না। ওয়াসার এটি হবার তো কথা ছিল। এটা ওয়াসার ব্যবস্থা করে, এটা ফায়ার সার্ভিসের মানে এখতিয়ারে নাই, বাট আমরা বলেছি ওয়াসার পোস্টে পয়েন্ট আছে আর কি, সেখানে পানি কালেকশন করা যায়, কিন্তু কোনো প্রেসারাইজ কিন্তু হাইড্রেন্ট সিস্টেম ছিল না, এখনো হয় নাই। তবে যেমন নতুন ঢাকা পূর্বাচল হচ্ছে, অথবা যে সমস্ত জায়গা আমাদের বিভিন্ন ইকোনমিক জোনে কিন্তু হাইড্রেন সিস্টেম লাগানো হচ্ছে আসলে। আমরা মনে করি যে এই এখন যেহেতু আমাদের বেড়ে যাচ্ছে, পানির জলাধার নাই, এই ব্যাপারে হাইড্রেন সিস্টেম গুলো ইমিডিয়েটলি ইন্ট্রোডিউস করার প্রয়োজন মনে করি। এবং সাথে সাথে কিন্তু আমাদের যে সমস্ত বড় বড় বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এ কিন্তু আমরা একটা বড় রিজার্ভার বা জলাধার রাখার একটা প্রভিশন রাখা হচ্ছে। সেইভাবে কিন্তু আমরা এখন যখন আগুন লাগছে, আমাদের ফায়ার ফাইটাররা কিন্তু এই বিভিন্ন রিজার্ভার থেকে বিভিন্ন আশেপাশের বিল্ডিং থেকে আমরা পানি এনে ফাইট করছি, যেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং কাজ। বিভিন্ন উন্নত দেশে কিন্তু সব হাইড্রেন দিয়ে ফায়ার ফাইট করতে হয়। জি, এই সীমাবদ্ধতা আমাদের। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে মোটামুটি জানলাম, কিন্তু সমস্যার আসলে সমাধান খুব বেশি দেখা গেল না। সমন্বয়হীনতা, সেই সীমাবদ্ধতা সবকিছু রয়েই গেল। আরেকটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়টি আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো। দর্শক থাকুন আমাদের সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আসলে বিরতির আগে আমরা দুজনের সাথে কথা বললাম, যদি একটু সামারি করি, সেই সমন্বয়হীনতা, সীমাবদ্ধতা এগুলোই উঠে আসলো বারবার, এবং দোষারোপের একটা শুধুমাত্র আমার একার দোষ না, ওই প্রতিষ্ঠানের দোষ আছে, সেই প্রতিষ্ঠানের দোষ আছে। এখান থেকে আসলে ওঠার কি কোনো সম্ভাবনা দেখেন, আশার আলো দেখেন? মেয়র যেমন বলছেন এখন সময় এসেছে, অ্যাকশনে যেতে হবে। কঠিন ব্যাপার, এখানে এতগুলো এজেন্সি কাজ করে, এবং আমি তো একটা বিল্ডিং করতে সেখানেও ডজনখানিক এজেন্সি কাজ করে, তো সেখানে সমন্বয় ছাড়া এটা সম্ভব না। আর সেই জায়গা হচ্ছে যে এক ছাতার নিচে সব আনতে হবে, এবং এখানে আমার মনে হয় যে প্রশাসনের এই ঝামেলাটা তো রয়ে গেছে। আমরা বিভিন্ন সময় যেটা হচ্ছে যে এখানে কে বড়,
এই বিতর্ক, এখানে রাজুক বড় না সিটি কর্পোরেশন বড়, কে বড়, কে কার নির্দেশ মানবে, কে কার সবাই হাজির হবে কি হবে না, এই বিতর্কটা ভিতরে রয়ে গেছে। এখান থেকে যদি মুক্ত না হয়, এখানে সমন্বয়ের ব্যাপারটা কি, যে কারণে একসময় আপনার খেয়াল আছে কিনা যে আনিসুল হক যখন মেয়র হলেন তখন উনি প্রধানমন্ত্রীর এই সমন্বয়হীনতার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন। তো এখন ব্যাপারটা হলো সবকিছু দিয়ে যদি আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি তাহলে দেশটা কিভাবে এগোবে। তো সব জায়গায় তো প্রত্যেকটা প্রতিষ্ঠান তার মতো করে তো একটা সমন্বয়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সমন্বয়হীনতা রয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে সবার কথাই যেটা হয় যে হ্যাঁ আমরা পারিনি, কি জন্য, লোকবলের অভাব। তা আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, যেমন ফায়ার কোড মানে নাই, এর জন্য 1000টা মামলা দেওয়া সম্ভব হয় না, কিন্তু 10টা মামলা তো দেওয়া সম্ভব। আর মামলা দিয়ে কি হবে? মামলা না, পরে তবুও ব্যবস্থা, সেটা তো একটা মামলা তো দিতেই হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে এখানে কোড, ইমারত কোড মানে নাই, এর জন্য তো 100টা মামলা হতে পারতো, একটা মামলাও হয় নাই কেন? এখন তাহলে যদি গুম হয়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে, এখানে যদি এই কর্মকর্তা, এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে এটা কিভাবে অগ্রসর হবে? তো আমার কাছে যেটা মনে হয়, আরেকটা ব্যাপার যেটা আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে যে বারবার আদালত স্থগিত করে দেয়। তা আমার কথা বক্তব্য হচ্ছে এটা বাস্তবায়নের জন্য এখানে প্রতিষ্ঠান, রাজুক আগে আদালতে যেতে পারে, আদালতকে বলতে পারে যে আমরা এই অভিযান করতে চাই, অতএব এই অভিযানের জন্য আদালত বাধা সৃষ্টি না হয়, এবং তারপরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আদালত তারপরে রায় দেবেন, কিন্তু কাজ থামানো যাবে না। তার মানে এই যে মেয়র যে বলছেন, ফরিদা ইয়াসমিন, মেয়রকে যে বলতে শুনলাম যে যারা বিল্ডিং কোড না মেনে করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অভিযান চলবে, তাহলে কি সেরকম আগে থেকে আদালতের নির্দেশনা নিয়ে নাকি মানে না, ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। কারণ 2-1টা যদি কঠোর ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু অন্যরা সচেতন হবে। আর সবচেয়ে বড় কথা এখানে সচেতনতার বিষয়টা আছে, কিন্তু যে আমি খুব লো বেড পরে আমি একটা বিল্ডিং করলাম, আমি মানলাম না, কিন্তু এর পরিণতিটা কি হবে এই বিষয়টা তার চিন্তা করা উচিত, এবং এই ব্যাপারে কিন্তু সচেতনতার কাজটাও করা দরকার। যে এবং আরেকটা কথা আমি বলতে চাই যে যেই ঘটনাটা কালকে ঘটলো সেখানে আপনি দেখছেন হাজার হাজার মানুষ সেখানে দেখতে গিয়েছে, গিয়ে কিন্তু ওই যে অভিযানকে মানে বাধাগ্রস্ত করেছে, এটাও কিন্তু সচেতনতার অভাব। এবং আরেকটি কথা, যখনই একটা ঘটনা ঘটলো, এটা কিন্তু দরকার যে রাষ্ট্রে যারা এই দায়িত্বে আছে, আপনার ফায়ার ব্রিগেড বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, বা সংশ্লিষ্ট যারা এটা কাজটা করবে, শুধু তারা থাকবে, কর্ডন করে ফেলা উচিত ছিল জায়গাটা। কোনোভাবে কোনো সাধারণ মানুষকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া ঠিক হয়নি। এই কাজগুলা কিন্তু খুব করতে হবে সিরিয়াসলি, বড় চ্যালেঞ্জ আমরা সব সময় দেখতে পাই। আমাদেরকে আজকের মতো শেষ করতেই হবে। ফরিদা ইয়াসমিন, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা সমন্বয়হীনতা, এই জায়গাটাকে সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।